তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে 6th সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো অ্যান্ড দ্য সেম টাইম এমএ এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য লিটারেলি ক্রিটিসিজমের জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা। ওকে, তো আমি কিছুক্ষণ আগে কোল্ডিজের বায়োগ্রাফি লিটারেলি থেকে যে কনসেপ্টগুলো ছিল আলোচনা করেছিলাম। এখন তোমাদের ম্যাথিউ আর্নল্ডকে নিয়ে আমি কিছু ইম্পর্ট্যান্ট জায়গাগুলোতে ফোকাস করব, যেটা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, অ্যাট দ্য সেম টাইম এমএ এন্ট্রান্সের জন্যও কিন্তু ইম্পর্ট্যান্ট। এবং যারা জানো না আমি বলে দিচ্ছি, এখানে আমাদের এমএ এন্ট্রান্সের কোর্স কিন্তু লঞ্চ হয়ে গেছে এবং প্যারালালি আমরা দুটো পড়িয়েছিলাম। ওকে, 6th সেম অ্যান্ড এমএ এন্ট্রান্স। তোমরা যারা ভাবছো বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে যারা দেখছো এখন ভর্তি হওয়ার দরকার নেই, আমি বলছি 6th সেমিস্টারের পরীক্ষাটা দিও, দেন তুমি চাইলে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, বেশি কিছু কথা বলবো না, আর্নল্ডের ভিউ দেখে নেবো ওনার ক্রিটিসিজমের ওপরে। ফার্স্ট অফ অল, আর্নল্ডকে তোমরা সবাই চেনো। ওকে, তিনি ভিক্টোরিয়ান এজে বিলং করতেন। তোমাদের ডোভার বিচ পোয়েম ছিল 4th সেমিস্টার, প্রবাবলি মনে যতটা পড়ছে, আমি পড়িয়েও ছিলাম। ওকে, ইনি কিন্তু শুধু পোয়েট ছিলেন না, মানে বিখ্যাত ক্রিটিক ছিলেন। ওকে, তো আমি দেখে নেব আর্নল্ডকে নিয়ে কি বলা হয়েছে এখানে। সো ম্যাথিউ আর্নল্ড 1822 থেকে 1888 was an English poet and cultural critic who worked as an inspector of school. He was the son of Thomas Arnold, the celebrated headmaster of Rugby School. And Matthew Arnold has been characterized as a sage writer, a type of writer who chastise and instruct the reader of the কন্টেম্পোরারি সোশ্যাল ইস্যুস, মানে তিনি অলওয়েজ কন্টেম্পোরারি সোশ্যাল ইস্যুসগুলোকে নিয়ে কিন্তু তুলে ধরতেন। ওকে, হি রোড দ্য এসে অন এ ভেরিয়াস পোয়েট অ্যান্ড ওয়াজ ক্রিটিক্যাল অফ দ্য রোমান্টিক অ্যান্ড এলিজাবেথান এজ। সো হিজ কেরিয়ার ক্যান বি ডিভাইডেড ইন দ্য 3 phases। মানে অ্যাকচুয়ালি আর্নল্ডের ভিউ অলওয়েজ এলিজাবেথান রাইটার এবং রোমান্টিক রাইটারের উপরে ছিল, এবং তার জন্য তিনি কিন্তু বিখ্যাত বিখ্যাত কোটেশানস ইউজ করেছেন। তোমরা পারলে দেখে রেখো, কারণ 2 মার্কস রয়েছে, দিতেই পারে এবং এন্ট্রান্সে তো জিজ্ঞেসই করবে। তিনি শেক্সপিয়ারকে নিয়ে তিনি কোটেশনস ইউজ করেছিলেন, চসারকে নিয়েও করেছিলেন মিডিয়েভাল এজের। ওকে, সো এই জায়গাগুলো কিন্তু তোমাকে একটু ফোকাসে রাখতে হবে। তো ওনার ফ্রেজকে দেখবো, রাইটিং কেরিয়ার যে তিনি লিখেছিলেন বইগুলো, সো ফ্রেজকে আমি ভাগ করে নেবো। এটা কেন রেখেছি, যেহেতু শর্ট কোয়েশ্চেন্স রয়েছে 2 মার্কস, তোমাকে জিজ্ঞেস করতে পারে দুটো বইয়ের নাম, তুমি 4টায় লিখে আসবে, দিলে 2-এর 2 পাবে। সো ফেজ 1-এ তিনি কি লিখেছিলেন, দ্য প্রিফেস অফ দ্য পোয়েমস, সেকেন্ড অন দ্য ট্রান্সলেটিং হোমার, অ্যান্ড থার্ড দ্য functions of criticism and essay in criticism. Phase 2, culture and anarchy. Second, literature and dogma. Third, the study of poetry, যেখান থেকে টাস্টন মেথড রয়েছে, খুব ইম্পর্টেন্ট জায়গা, আমি বোঝাচ্ছি। নেক্সট ফেজ 3-তে রয়েছে এসে ইন ক্রিটিসিজম। এতগুলো বইয়ের কথা বললাম, তোমার যেটা মনে হবে সোজা লাগছে মনে রাখতে, সো সেখান থেকে 4টে তোমরা এখান থেকে বানিয়ে নাও। ওকে, নেক্সট দেখো, আর্নল্ডকে নিয়ে আর কিছু কথা বলার রয়েছে। সো ম্যাথিউ আর্নল্ড, দ্য ভিক্টোরিয়ান পোয়েট অ্যান্ড ক্রিটিক, ওয়াজ দ্য ফার্স্ট মডার্ন ক্রিটিক। মানে বুঝতে পারছো, ম্যাথিউ আর্নল্ডকে ফার্স্ট মডার্ন ক্রিটিক হিসেবে কিন্তু ধরা হয়। অ্যান্ড কুড বি কল্ড দ্য ক্রিটিক্স ক্রিটিক, মানে সমালোচকদের সমালোচক। ওকে, বিং এ চ্যাম্পিয়ন নট অনলি অফ গ্রেট পোয়েট্রি বাট অফ লিটারেলি ক্রিটিসিজম ইটসেলফ। ওকে, তিনি ক্রিটিসিজমকে নিয়ে এই ডেফিনেশনটা দিয়েছিলেন। তো এটা এখন ইম্পর্টেন্ট নয় 6th সেমিস্টারের জন্য। যারা এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, জাস্ট লাইনটা পড়ে রেখো, যদি জিজ্ঞেস করে এটা কার, তখন তুমি আর্নল্ডকে ক্লিক করো। ওকে, অ্যান্ড হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য সোশিওলজিক্যাল স্কুল অফ ক্রিটিসিজম। ওকে, সো আর্নল্ডকে পড়তে গেলে আমি দুটো কনসেপ্টকে নিয়ে এখানে ডিল করবো, ইউজ অফ ডিসইন্টারেস্টেডনেস অ্যান্ড টাচস্টোন মেথড। ওকে, ফার্স্ট আমরা চলে আসছি ইউজ অফ ডিসইন্টারেস্টেডনেস। মিনস কি, ইন্টারেস্টেডনেসের মধ্যে দুটো জিনিস রয়েছে, একটা কিউরিসিটি রয়েছে অ্যান্ড ডিসইন্টারেস্টেডনেস রয়েছে। কিউরিসিটি মানে তুমি কোথায়, মানে কোনো টেক্সটকে বা কোনো রাইটারের টেক্সটকে তুমি জাজ করছো, দ্যাট মিনস রাইটারের পার্সোনাল যে ওপিনিয়ন, দ্যাট মিনস সোশ্যাল পজিশনস, ওনার পলিটিক্যাল যে থট বা রিলিজিয়াস ইন্টারেস্ট, এগুলোর নিয়ে জাজ করলে হবে না। বুঝতে পেরেছো? তাহলে কিন্তু তোমার ওই যে ক্রিটিসিজমটা ঠিক হবে না। ওকে, আর অবভিয়াসলি ওনার লিখার প্রতি কিউরিসিটি থাকতে হবে, এটাই কনসেপ্ট ইউজ অফ ডিসইন্টারেস্টেডনেস। কেন বললাম, আমি সোজা কথা বলি, তোমার যদি আর এন টেগোরকে তুমি ব্যাকগ্রাউন্ড ধরে নাও, যদি পড়ো তুমি, তাহলে তুমি বুঝতে পারবে যে এই লেখাটা খুবই ভালো হবে, কারণ রবীন্দ্রনাথ টেগোর আমাদের বেঙ্গলি লিটারেচারে পপুলার নেম ফিগার। ওকে, কিন্তু তুমি যদি জীবনানন্দ দাশকে পড়ো, আই শ্যাল রিটার্ন টু দিস বেঙ্গল ছিল, তিনি কিন্তু একেবারে রবীন্দ্র বিমুখ কবি। বুঝতে পেরেছো? তুমি যদি পার্সোনাল না এজেন্ডা না নিয়ে, সাবজেক্টিভিটি দূরে সরিয়ে রেখে, মানে ডিসইন্টারেস্টেড নিয়ে যদি তুমি অবজেক্টিভিটি, দ্যাট মিনস ওনার লেখার উপরে ফোকাস করে ক্রিটিসাইজ করো, সেটা মাস বেটার। এটাই আর্নল্ড বলেছেন, দেখে নেবো আমরা। দ্য থিওরি অফ ডিসইন্টারেস্টেডনেস মিনস টু অ্যানালাইজ এ টেক্সট অবজেক্টিভলি। বুঝতে পেরেছো? শুধু টেক্সটকে তুমি জাজ করো উইদাউট কনসিডারেশনস অফ এনি পার্সোনাল, সোশিয়াল অ্যান্ড পলিটিক্যাল, রিলিজিয়াস ইন্টারেস্ট অফ দ্য অথর।
দ্যাট মিন এখানেই তোমাকে ডিসইন্টারেস্ট দেখাতে হবে রাইটার্সের পার্সোনাল জায়গাগুলোকে নিয়ে। ওকে, কিন্তু তোমাকে ফোকাস করতে হবে টেক্সটের উপরে, মানে অবজেক্টিভলি তোমাকে কিন্তু সেটা জাজ করতে হবে। দ্য ক্রিটিক্স ওয়ার্ক ইন দিস পয়েন্ট অফ ভিউ শুড বি টু সি দ্য অবজেক্ট অ্যাজ ইন ইটসেলফ ইজ। ওকে, দ্য অ্যাক্ট অফ ক্রিটিসিজম আর্নল্ড কন্টিনিউ কনসেপ্ট টু টার্মস, যেটাই বললাম, কিউরিসিটি টেক্সট নিয়ে থাকবে, ডিসইন্টারেস্ট নিয়ে থাকবে রাইটার্সের পার্সোনাল হিস্ট্রি নিয়ে, পার্সোনাল ওপিনিয়ন নিয়ে। So therefore, the critic must free him or herself from practical considerations and concentrate on creating a current true or the fresh idea. তাহলেই কিন্তু তোমার ঠিকঠাক করে যাওয়া হবে। ওকে, সো প্র্যাকটিক্যাল কনসিডারেশনস সাজেস্ট আর্নল্ড। সো বোঝাতে পারলাম আমি, সোজা দুটো কথা, কিউরিসিটি থাকবে রাইটার্সের লেখা নিয়ে, ডিসইন্টারেস্টেড থাকবে রাইটার্সের পার্সোনাল ওপিনিয়ন মানে পজিশনস নিয়ে। ওকে, সেখানে তোমাকে ডিসইন্টারেস্টেডনেস দেখাতে হবে। সো সেটাই রয়েছে, বোঝাতে পারলাম। নেক্সট যে কনসেপ্টটা ইম্পর্টেন্ট, টাচটোন মেথড। সোজা ব্যাপার, আমি বলেছিলাম যখন কোনো এখান থেকে কোয়েশ্চেন্স করবে পুরো রুট ওয়ার্ডটাকে উঠিয়ে নেবে। টাচ টোন, দেখো তাহলে টাচ টোন, কোনো স্টোনকে মানে কোনো কিছুতে টাচ করানো। দ্যাট মিনস এনসিয়েন্টে কী করা হতো বা প্রাচীনকালে গোল্ড মানে সোনার যে পিউরিটিকে চেক করার জন্য একটা ব্ল্যাক স্টোনকে নিয়ে আসা হতো এবং কাছে রাখা হতো, এবং এভাবে কিন্তু সোনার যে পিউরিটিটাকে চেক করা হতো। এই অ্যানালজিটা, এই সিমিলার টাইপ অফ অ্যানালজি দেখিয়েছেন আর্নল্ড লিটারেচারে। তিনি কী বলেছেন, কোনো বিশ্ববিখ্যাত যে রাইটার রয়েছেন, হোমার হতে পারে, হোরেস হতে পারে, অ্যারিস্টটল হতে পারে, শেক্সপিয়ার হতে পারে, তুমি কি করো, ওনাদের লেখার কোনো প্যাসেজ বা লাইন ওকে তুমি উঠিয়ে নাও এবং তুমি বর্তমান যে রাইটারকে ক্রিটিসাইজ করছো ওনার নিরিখে ওই জায়গার থেকে রেখে দাও একসঙ্গে, এবং তুমি নিজেই বুঝতে পারবে যে কতটা ভালো লেখা হয়েছে, কতটা খারাপ লেখা হয়েছে। মানে তাহলে কী করলাম আমি, যেভাবে ব্ল্যাক স্টোনকে রেখে সোনার পিউরিটি চেক করা হতো, তাহলে এখানে ব্ল্যাক স্টোনটা হচ্ছে এই রাইটার্সের লেখাগুলো, তার ওই লেখার ফ্রেজগুলো বা কিছু লাইনগুলো। সেখানে কি হচ্ছে, প্রেজেন্ট রাইটার্সের কিছু লেখাকে তুমি জাজ করাচ্ছ, কতটা যাচ্ছে, কতটা কাছে যাচ্ছে ওই লেখার, তাহলে সেটা গুড হবে। যদি একেবারে দূরে সরে আসে তাহলে ব্যাড হবে। দ্যাট ইজ দ্য টাচটোন মেথড, বুঝতে পারলে? সো এটাই লেখা হচ্ছে, দেখো, এ টাচটোন ক্যান বি এ শর্ট প্যাসেজ ফ্রম রেকগনাইজড মাস্টার্স ওয়ার্ক ইউজড ইন assessing the relative merit of the poetry and literature, and this sense of the term was coined by Matthew Arnold in his essay The Study of Poetry. তোমাকে জিজ্ঞেস করতে পারে কিন্তু 2 মার্কসের জন্য এই জায়গাটা। দেন দেখো, হোয়াট ইজ টাচটোন মেথড? ইন অর্ডার টু জাজ এ পোয়েটস ওয়ার্ক প্রবাবলি এ ক্রিটিক শুড কম্পেয়ার ইট টু প্যাসেজ টেকেন ফ্রম ওয়ার্ক অফ এ গ্রেট মাস্টার্স অফ পোয়েট্রি, and that passage should be applied a touchstone to other poetry. So even a single line or a selected quotations will serve this purpose. Okay, so the touchstone method involves comparing a poem to a touchstone, so which is black stone used to test the purity of gold. আগে এটা করা হতো, সেম অ্যানালজিটা কিন্তু লিটারেচারে তিনি বলছেন আর্নল্ড। So in this analogy, the touchstone represent the standard of excellence by which poetry should be judged. So Arnold suggests that by comparing a poem to these touchstones, a reader can access its quality and determine its worth. রিডার নিজে থেকেই বুঝে যাবেন যখন তুমি এমিনেন্ট রাইটারগুলোর কোনো প্যাসেজ থেকে, মানে বিখ্যাত লেখাগুলোর কোনো প্যাসেজ থেকে বর্তমান রাইটারের লেখাকে জাজ করবে, তুমি বুঝে যাবে কতটা কোয়ালিটি রয়েছে, কতটা নেই। So Arnold believed that the touchstone method could help the readers distinguish between good and bad poetry. So he argued that the great poetry should possess a certain timeless quality such as sincerity, simplicity and high seriousness, এগুলো থাকবে। By using the touchstone method, reader could definitely identify these qualities in the poem and appreciate. So this is the touchstone method and also Arnold, তুমি এগুলোই দেখলে হবে। ওকে, এছাড়া আমি সময় পেলে সিডনি করিয়ে দেবো। এছাড়া তোমাদের ড্রাইডেন রয়েছে। ওকে, ওই জায়গাটাও দেখতে হবে। ড্রাইডেনের যে কনসেপ্টগুলো রয়েছে নিয়েন্ডারকে নিয়ে, সাইটস নিয়ে, ওই জায়গাটা তোমাকে বুঝতে হবে। ওকে, আমি 1 by 1 করে নিচ্ছি, যেহেতু আমাদের অনলাইন কোর্সে ছেলেদের যে কমপ্লিট করে দিয়েছি মোটামুটি। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ওয়ান্স অ্যাগেন সবাই সাপোর্ট করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো যদি ওদের এই লিটারেলি ক্রিটিসিজমের কনসেপ্টগুলো বুঝতে অসুবিধা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স অ্যাগেন।